ওএমআর সিটিতে তোমাদেরকে উত্তরটা দিতে হবে। তো এই ওএমআর সিটটা সম্পর্কে এই ধারণাটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে দিতে সুবিধা হবে। তোমাদের কিন্তু এই ওএমআর সিটের উপরেই অ্যান্সারটা দিতে হবে। তাহলে দেখো, এই ওএমআর সিটটার 10টা পার্ট আছে, ঠিক আছে? 10টা পার্ট তোমাকে এক এক করে ফিল আপ করতে হবে। যদি এটা তোমার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো পরীক্ষাটাই বৃথা, ঠিক আছে? ওএমআরের সিটে দেখো উপরে একটা ওএমআর সিট অ্যান্সার সিট নাম্বার আছে। এটা যাই হোক তোমাদের বিষয় নয়, এটা তোমার যে বারকোড থাকবে সেটা তোমার ওই যন্ত্রের সাহায্যে যখন করা হবে তখন সেটা হবে। এবার দেখো রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? এই রেজিস্ট্রেশন নাম্বারটা সর্বপ্রথম তোমাকে ফিল আপ করতে হবে। এখানে যাই হোক, যদি তোমার প্রথমে 3 থাকে তাহলে এখানে 3টাকে সার্কেল করতে হবে, ব্ল্যাক ইঙ্ক বল পেন ব্যবহার করবে। এখানে 3, তারপর যদি 4 থাকে তাহলে এখানে তোমার 4 নাম্বার যেটা সেটা সার্কেল করতে হবে। তারপর যদি 9 থাকে তাহলে নিচের দিকে এসে 9 নাম্বারে এসে তোমাকে সার্কেল করতে হবে। আর যদি 0 থাকে তাহলে এখানে আছে 0, এটা দিয়ে তোমাকে তোমার সার্কেল করতে হবে। তাহলে প্রথমে 1 নাম্বারে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তোমাদের পরীক্ষার সময় অ্যাডমিট এবং অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে, দেখবে রেজিস্ট্রেশনটা আলাদা করে নিয়ে যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকে। এবার রোল নাম্বার যেটা আছে, তাহলে এখানে তোমরা রোল নাম্বারটা লিখবে এবং সেই অনুযায়ী এখানে তোমাকে প্রথমে এখানে ডিজিটে লিখবে, তারপর এখানে সার্কেল করতে হবে। নাম্বারটাও তাই, এটা রোল, এটা নাম্বার। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার কি? কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, অর্থাৎ এইখানে দেখো যে সিরিয়াল নাম্বারটা আছে, এই যে উপরে যে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে এবং সেটার বেসিসে যে নাম্বারগুলো আছে ঠিক একই রকমভাবে তোমার ধরো 3 যদি আছে তাহলে 3টাকে সার্কেল করতে হবে, তারপর যদি তোমার 0 থাকে তাহলে 0টাকে সার্কেল করতে হবে, তারপর যদি 9 থাকে তাহলে 9টাকে সার্কেল করতে হবে, এরকম করে বুকলেট নাম্বারটা। এবার দেখো কোশ্চেন বুকলেট সেট, এবার দেখো এই 4টে সেটে তোমার প্রশ্নটা আসবে। এবার তোমার ক্ষেত্রে কোন সেটটা পড়েছে সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে এটা তোমার এই সেট, তাহলে সেখানে তোমার ধরো সাপোজ ওয়াই পড়েছে, তাহলে ওয়াইটাকে তোমাকে সার্কেল করতে হবে। এবার দেখো সাবজেক্ট কোড, অর্থাৎ তোমার ধরো জিওগ্রাফি যেটা আছে, জিওগ্রাফি GEGR, তাহলে এখানে তুমি লিখবে GEGR জিওগ্রাফি। এবার এখানে জি যেটা আছে সেটাকে তোমাকে সার্কেল করতে হবে, তারপরে ই যেটা আছে এটা তোমাকে সার্কেল করতে হবে, তারপরে জি যেটা আছে এটা করতে হবে, তারপরে আর করতে হবে। এটা কিন্তু তোমাদের অ্যাডমিটে উল্লেখ থাকবে, ঠিক আছে, যে সাবজেক্ট কোড কী আছে, বা যদি জানা না থাকে তোমরা যে পরীক্ষার হলে যে শিক্ষক থাকবেন তার কাছেও তোমরা জেনে নিতে পারো। এবার দেখো 6 নাম্বার যেটা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তাহলে এখানে কিন্তু তুমি একটা ফুল সিগনেচার করবে। হ্যাঁ, এবার দেখো ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, তাহলে এটা তোমার যে পরীক্ষক আছে সে তোমার এগুলো সব চেক করে এখানে সাইন করে দেবে। সেন্টার কোড, এটাও কিন্তু তোমার পরীক্ষক যে ইনভিজিলেটর আছে, দেখো টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, অর্থাৎ 7 এবং 8 এই দুটো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে না, এটা যে পরীক্ষক অর্থাৎ যে ইনভিজিলেটর থাকবে সেই কিন্তু এটা ফিল আপ করবে। এবার সাবজেক্ট, এটা কিন্তু তোমাকে ভাষায় লিখতে হবে, জিওগ্রাফি। হ্যাঁ, এখানে কিন্তু সার্কেল করার কিছু নেই। এবার দেখো এখানে 10 নাম্বার যে পার্টটা আছে এটা হচ্ছে অ্যান্সার, তোমাকে 35টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 40টা পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? এবার তোমাদের পরীক্ষার সময় যদি 40টা পর্যন্ত দেওয়া থাকে, তোমরা 35 পর্যন্ত অর্থাৎ এতদূর পর্যন্ত তোমাকে উত্তর দিতে হবে। এবার দেখো 1 নাম্বার যেটা প্রশ্ন আছে সেটা যে 4টে করে অপশান থাকবে প্রত্যেকটা প্রশ্নের, তোমরা দেখেছো 4টে করে অপশান থাকছে। এবার দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা ধরো মনে হচ্ছে যে সিটা হচ্ছে সঠিক, তাহলে সিটাকে পুরো ব্ল্যাক ইঙ্ক বল পেন দিয়ে পুরোপুরি সার্কেল করতে হবে ভালো করে, বুঝতে পেরেছো? তারপরে 2 নাম্বার 3 নাম্বার এরকম করে ধরে দেবো। প্রথম এ পার্টে থাকে 15 নাম্বার, তাহলে 15টা পর্যন্ত হচ্ছে তোমার এ পার্ট। তারপরে বি পার্ট যেটা আছে সেটা থাকছে আরও 10 নাম্বার, অর্থাৎ 15 + 10 25 নাম্বার পর্যন্ত থাকছে তোমার বি পার্ট। হ্যাঁ, তারপর সি পার্ট যেটা থাকছে, যেটা ভারতের রিজনাল জিওগ্রাফি, সেখানে থাকছে আরও 10টা, অর্থাৎ 35 নাম্বার পর্যন্ত থাকছে তোমার প্রশ্নের উত্তর। বাকি ছাড়াও যদি তোমার যে 4টে দেওয়া আছে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে তো কোনো অসুবিধা নেই, ওটা ফাঁকা থাকবে, ওখানে কিছু করার দরকার নেই। আর যদি না থাকে তাহলে তো কোনো গল্পই নেই। তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্নের ওএমআর সিট। এবার দেখো বিফোর ফিলিং দ্য ওএমআর সিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ব্যাক ইনসাইড কেয়ারফুলি, তোমাদের এটার পিছন দিকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেটা তোমরা পড়তে পারো, সময় সাপেক্ষ, তবে প্রশ্ন এইটা তো অনেক আগেই দিয়ে দেওয়া হয়, সময় থাকলে একটু পড়ে নিও। আর যদি পড়তে নাও পারো আমি যেভাবে বললাম এভাবে তোমরা ফিল আপ করবে, তাহলেই হবে। তাহলে এরপর আমি তোমাদের প্রশ্ন ধরন সম্পর্কে এবার আমি আলোচনা করছি, এবং এই যে তোমার 15, 10, 10 এই যে 3টে পার্টে যে প্রশ্নটা থাকবে সেই পার্ট এবং ডিটেলসে আমি পরপর আলোচনা করছি। হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 12-এর ভূগোলের যে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ 3rd সেমিস্টার, এই 3rd সেমিস্টারে যে প্রশ্নপত্রের ধরন, এই ধরন এবং স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে তোমার নমুনা প্রশ্নপত্র আমি আলোচনা করছি। তো তোমরা দেখো, এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে কিন্তু পরীক্ষার সময়ে প্রশ্নপত্রের যে ধরন সম্পর্কে এবং কীরকম টাইপের প্রশ্ন আসবে
সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, প্রথমে আমি সিলেবাসটা সম্পর্কে তোমাদের বলে দিতে চাইছি যে সিলেবাসটা আছে এখানে। দেখো, প্রথম যে সিলেবাসটা, প্রথম তোমার ফুল মার্কস ফার্স্ট থার্ড সেমিস্টারের প্রথমে যেটা আছে দেখো 15 নাম্বার, তারপরে আছে 10 নাম্বার 25 নাম্বার, আর তারপরেরটাতে আছে 10 নাম্বার 35 নাম্বার, অর্থাৎ 3টে ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো, এখানে কোশ্চেন প্যাটার্নে যেটা দেওয়া হয়েছে ওই যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে 15টা প্রশ্ন, 1 নাম্বারের করতে হবে 15 নাম্বার। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি 10 নাম্বার, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 নাম্বার করে, এটা 10 নাম্বার। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া মানে রিজিওনাল জিওগ্রাফি যেটাকে বলছে, এটা তোমার 10টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 নাম্বার করে, 10 নাম্বার। অর্থাৎ তোমাদের টোটাল হচ্ছে 10, 20 আর 15 মানে 35 নাম্বারের প্রশ্নপত্র হবে। এবার এই 35 নম্বরের প্রশ্নপত্রের মধ্যে দেখো তোমাদের যে কতগুলো ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম যে ইউনিটটা, সেটা তোমরা যদি এটা না থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে পুরোপুরি ভাগ দেওয়া হচ্ছে। এখানে তোমার পড়ার যে তোমার ক্লাসে যে পড়ানো হবে সেই কত ঘন্টার মধ্যে এগুলো শেষ করতে হবে, 34 আওয়ার্স, 15 আওয়ার্স, এরকম কয়েকগুলো ভাগে কিন্তু এটাকে ভাগ করা হয়েছে। তো এটাই হলো যাই ব্যাপার। তো তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে তোমার এই যে 3টে পার্ট আছে, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি এবং ভারতের রিজিওনাল জিওগ্রাফি, এই 3টে থেকে তোমার এইরকম প্রশ্ন তোমার আসবে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 15 নাম্বার, ফান্ডামেন্টালস মানে হিউম্যান জিওগ্রাফি থেকে আসছে 10 নাম্বার, আর রিজিওনাল জিওগ্রাফি থেকে আসছে 10 নাম্বার। টোটাল 35 নাম্বারে তোমাদের প্রশ্নপত্র আসছে। তো দেখো, এইখানে তোমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের এই যে তোমার সিলেবাস, এগুলো তোমাদের প্রত্যেকের বইয়েই নিশ্চয়ই আছে। তো এগুলো তোমরা একটু দেখবে। 1 নম্বরে এতে তোমার প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূগাঠনিক বিদ্যা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেগুলো তোমার বহির্জাত প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয়, হিমবাহ, ভৌমজল, কার্স, ভূমিরূপ, এগুলো। জলবায়ুর মধ্যে তোমার ঘনীভবন এবং অধঃক্ষেপণ, এই দুটো সম্পর্কে আলোচনা করা হয়েছে। বায়ুমণ্ডলের মধ্যে এখানে সমুদ্রটাকে আলোচনা করা হয়েছে। সমুদ্রের জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, সামুদ্রিক অবক্ষেপ। জীবমণ্ডলের মধ্যে তোমার জীবমণ্ডলের বাস্তুতন্ত্র, পুষ্টির ধরন, এইগুলো, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এইসব বিষয়ে। মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফির মধ্যে জনসংখ্যা, জনবসতি সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে। আর ভারতের ভূগোল বলতে ভারতের জনসংখ্যা, মানে রিজিওনাল জিওগ্রাফি, ভারতের জনসংখ্যা, ভারতের জল সম্পদ মানে নদী, জলবিভাজিকা, জল সংরক্ষণ, যেগুলো দেওয়া আছে, জল সংরক্ষণ ব্যবস্থা, তারপরে তোমার জলবিভাজিকার ব্যবস্থাপনা, এগুলো করতে হবে। আর খনিজ সম্পদ, ভারতের খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ বা বিদ্যুৎ সম্পদ। ভারতের কৃষিকাজ, কৃষিকাজটা সম্পর্কে কিন্তু তোমার এখানে দেওয়া হয়েছে, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী যেটাকে। এরপরে দেখো তোমাদের সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, অর্থকারী ফসলের মধ্যে তোমার ইক্ষু, কার্পাস, পাট, চা। এবং ভারতের পরিবহন এবং যোগাযোগ থেকে তোমার সড়ক, রেল এবং নলপথ, রজ্জুপথ, এগুলো করতে হবে, যোগাযোগ ব্যবস্থা। এবং ভারতের বাণিজ্য এবং অর্থনীতির সঙ্গে এটা শেষ হচ্ছে। তো প্রত্যেকটা সম্পর্কেই তো আমি প্রথমে প্রশ্ন আলোচনা করেছি। এবার দেখো, এখানে তোমার যেটা দেওয়া আছে, আমি এখানে স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, প্রাকৃতিক এবং মৌলিক ভূগোলের বিষয়বস্তু সমূহ। তাহলে এখানে তোমার কত নাম্বার থাকছে? 15 নম্বরের প্রশ্ন থাকছে তোমার ফিজিক্যাল জিওগ্রাফি থেকে। তো ইউনিট 1 থাকছে ভূগঠন, ইউনিট 2 থাকছে ভূমিরূপ প্রক্রিয়াসমূহ, ইউনিট 3 থাকছে আবহাওয়া এবং জলবায়ু, ইউনিট 4 থাকছে তোমার বায়ুমণ্ডল, এবং ইউনিট 5 থাকছে তোমার জীবমণ্ডল। এবারে মানবীয় ভূগোল থেকে থাকছে তোমার অনলি 10 নাম্বার, যেখানে জনসংখ্যা এবং জনবসতি এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এবার দেখো, এখানে ভারতের ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি থেকেও থাকছে তোমার 10 নাম্বার, 10টা প্রশ্ন। এখানে থাকবে ভারতের জনসংখ্যা, জল সম্পদ বা তোমার জল সংরক্ষণ, তারপরে তোমার সেচ টেজ, এসব সম্পর্কে, খনিজ এবং শক্তি সম্পদ, কৃষিকাজ, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, অর্থনীতি। টোটাল তোমাদের 35 নাম্বারের প্রশ্ন কিন্তু এখানে থাকছে। এবার দেখো, এখানে প্রশ্নের ধরন, টাইপস অফ কোশ্চেন কীরকম থাকবে। সাধারণত বিকল্প প্রশ্ন বা এমসিকিউ এর পাশাপাশি নিম্নলিখিত ধরনের প্রশ্ন ও পরীক্ষায় আসবে। কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে তোমার যে প্রশ্নের ধরনের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তারপরে অ্যাসোরসেন্স রিজনিং টাইপ, অর্থাৎ রিজনিংয়ের ওপরে থাকবে। রিঅ্যারেঞ্জমেন্ট, মানে তোমার হ্যাপাজার্টলি থাকবে, সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। অফ সেন্টেন্স অন প্রেসক্রাইবড
সিকোয়েন্স। ডায়াগ্রাম বেসড কোশ্চেন, অর্থাৎ ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেটাকে তোমার সেই ফাঁকার মধ্যে কি থাকবে সেটা তোমাদের লিখতে হবে। ট্রু অ্যান্ড ফলস টাইপ থাকবে, কেস বেসড কোশ্চেন্স থাকবে এবং কলাম ম্যাচিং থাকবে, অর্থাৎ ডান বাম দুটো দেওয়া থাকবে এবং একটার সঙ্গে আরেকটা ম্যাচ করতে হবে। তো এই হচ্ছে তোমাদের, এই জিনিসটা তোমরা একটু ভালো করে মাথাতে মনে রেখো, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি প্রশ্নের ধরনটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমরা একটা একটা করে প্রশ্ন আলোচনা করছি। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা প্রথমে আলোচনা করি। বলছে যে পার্ট এ, দেখো তিনটে পার্টে ভাগ হচ্ছে। পার্ট এ এইটা, পার্ট বি মানবীয় ভূগোল, আর পার্ট সি এর মধ্যে থাকবে ভারতের ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। তো পার্ট এ সম্পর্কে দেখো কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে, যেটা তোমার দেওয়া হয়েছে। এখান থেকে 15 নাম্বার থাকবে, অর্থাৎ 15টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো দেখো কি বলছে, ফুল মার্কস থাকছে দেখো 35, ঠিক আছে। এবার দেখো কোন যুগ থেকে প্যানজিয়ার ভাঙন শুরু হয়, তাহলে কোন যুগ থেকে, এটা হচ্ছে তোমার কার্বনিফেরাস যুগ থেকে। তারপর দেখো বলছে এখানে সত্য মিথ্যা, তারপরই দেখো দিয়েছে। তাহলে মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব অনুযায়ী মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু মিথ্যা। তারপর কি বলছে, আপাতত মেরু পরিভ্রমণ রেখা বিভিন্ন সময়ে পৃথিবীর মেরুর অবস্থানের পরিবর্তনকে নির্দেশ করে, এটা কিন্তু সত্য। তারপর দেখা বলছে পার্মিয়ান ও কার্বনিফেরাস যুগে ইউরোপের পশ্চিমে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বে কয়লার সঞ্চয় ও প্রবাল প্রাচীরের অবস্থান দেখে তৎকালীন জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করা যায়। উক্ত সময়ে মহাদেশগুলি যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত ছিল বলে ওয়েগনার মনে করেন সেটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। তাহলে ওয়েগনারের যে তত্ত্ব কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সেটা কিন্তু এই ক্রান্তীয় জলবায়ুর উপরে বেশ করে কিন্তু গড়ে উঠেছে, এটা কিন্তু এখানে বলেছে। তারপর দেখো চ্যুতিতল বরাবর শিলাখণ্ডের পতনকে কি বলা হয়, ব্লক গ্লাইড বলা হয়। এখানে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। তারপর দেখো 5 নাম্বার দিয়েছে, বৃষ্টিবহুল অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কম হয়, তার কারণটা কি, বলছে বৃষ্টিবহুল অঞ্চলে বাষ্পীভবনের হার কম হয়। এখানে তোমার কোনটা সত্য কোনটা মিথ্যা, দেখো বিবৃতি এ ভুল, কিন্তু কারণ আটটা কিন্তু ঠিক, ঠিক আছে, এটাই হবে উত্তর। এবার দেখো কলাম ম্যাচ করতে বলেছে। কলাম ম্যাচের ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে, প্রথমে এ যেটা দেওয়া আছে করি, তাহলে করি কিসে দেখতে পাও, কোনটার সঙ্গে সম্পর্কযুক্ত, হাতল যুক্ত চেয়ারের সঙ্গে তোমার যুক্ত আছে। ইউ আকৃতির উপত্যকা যেটা আছে সেটা কি হচ্ছে তোমার হিমদনির আকার। ড্রামলিন যেটা আছে, ড্রামলিন কিসের, উল্টানো নৌকার মতো আকৃতি বিশিষ্ট বা ডিমের ঝুড়ির মতো আকৃতি বিশিষ্ট। রসের মতানে হচ্ছে টিলাকৃতি। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে ম্যাচিং। এবার দেখো 7 নাম্বার কি আছে, শীতল বায়ুর মধ্যে আর্দ্র বায়ু প্রবেশ করে ড্যাশ সৃষ্টি করে, আগ্রাসন কুয়াশা সৃষ্টি করে। গুড়ি গুড়ি বৃষ্টির জলবিন্দুর ব্যাস কত হবে, তোমার এটা হচ্ছে তোমার লেস দেন 0.5 mm। দেখো গ্রেটার দেন আর লেস দেন, ডান হাত যদি থাকে তখন সেটা হবে গ্রেটার দেন, আর বাঁ হাত যদি থাকে, বাঁ হাতের তোমার ভাঁজটা, এটা দেখো বাঁ হাতের ভাঁজ, ঠিক আছে। আমরা যদি আমাদের বাঁ হাতটা ভাঁজ করি তাহলে এইটা আসবে, এটা হচ্ছে লেস দেন। আর এটা দেখো যখন থাকবে তখন ডান হাত, এটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে লেস দেন 0.5 মিলিমিটারটা হবে তোমার উত্তর। এরপর দেখা আছে নিম্নলিখিত তথ্যগুলি সঠিক ক্রম অনুসারে সাজাও। হ্যাঁ, এখানে পরপর হ্যাপাজেটলি দেওয়া আছে, এবার তোমার ক্রম অনুসারে সাজাতে হবে। তো এখানে যেগুলো দেওয়া আছে দেখো, প্রথমে 3 নাম্বার যেটা আছে এটা হবে 1 নাম্বার, জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু ঊর্ধ্বগামী হয়। তারপরে 2 নাম্বারে হচ্ছে তোমার 1 নাম্বারটা, তাহলে শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ু দ্রুত শীতল হতে শুরু করে। তারপর 3 নাম্বারে থাকছে তোমার 4 নাম্বারটা, এখানে কি নির্গত লিনতাপ দ্রুত শীতলীকরণ প্রক্রিয়াকে সম্পন্ন হতে সাহায্য করে। আর সবশেষে যেটা পড়ে রইল 2 নাম্বার, সেটা হবে 4 নাম্বার, বাতাসে ভাসমান জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। অর্থাৎ এটা এখানে তোমার ওই যে বায়ুমণ্ডলের যে কনডেনসেশন সেটা সম্পর্কে এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং কোনটার পর কোনটা ঘটে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এবার দেখো টেলিগ্রাফ মালভূমি ড্যাশের অংশ, নিউ ফাউন্ডল্যান্ড উচ্চভূমি। নেক্সট দেখো হচ্ছে বিবৃতি দিয়েছে যে টেরোপড চুন জাতীয় সিন্ধুগর্ত, অর্থাৎ এটা তোমার সামুদ্রিক অবক্ষেপ থেকে প্রশ্নটা দিয়েছে। কারণ কি, টেরোপডে 80% ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় থাকে। এখানে বিবৃতি এ ও কারণ আর উভয় ঠিক, কারণ আর বিবৃতি এ এর যথাযথ ব্যাখ্যা দেয়, অর্থাৎ দুটো কিন্তু যথেষ্ট সম্পর্কযুক্ত। এবার দেখো এখানে ডায়াগ্রাম বেশ একটা প্রশ্ন দিয়েছে, নিচে চিত্রটি দেখে সমুদ্রের তলদেশের ভূমিরূপ চিহ্নিত করো। তাহলে এই যে দেখো 1 2 3 4 5, এই যে 5টা নাম্বার দেওয়া হয়েছে, এখানে কোনটার সঙ্গে তোমার মিলছে। তাহলে এখানে দেখো এ নাম্বার যেটা, এটা মহীসোপান। 2 নাম্বারে হচ্ছে মহীঢাল, 3 নাম্বার হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, 4 নাম্বার হচ্ছে গায়ট, 5 নাম্বার হচ্ছে তোমার সীমাউন্ট। তাহলে এই 1 নাম্বারে যেটা দেওয়া আছে এটাই হবে তোমার উত্তর, বাকিগুলো কিন্তু এগুলো তোমার ঠিকমতো দেওয়া নেই। এবার দেখো কোনটি লোটিক বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্রটা হচ্ছে লোটিক বাস্তুতন্ত্র। তারপর দেখো হচ্ছে বিবৃতি দিয়েছে সালোক সংশ্লেষকালে উদ্ভিদ দ্বারা আবদ্ধ সৌরশক্তিকে নেট প্রাইম পিপি, অর্থাৎ মোট
প্রাইমারি উৎপাদন বলে, এটা কিন্তু সত্য। ঠিক আছে, নিট প্রাথমিক উৎপাদন মোট প্রাথমিক উৎপাদন থেকে কম হয়, এটাও কিন্তু সত্য। এবার দেখো 15 নম্বর দিয়েছে বিভিন্ন উৎপাদক এবং খাদককে ক্রম অনুযায়ী সাজাও। অর্থাৎ এখানে উৎপাদক খাদকের যে সম্পর্ক খাদ্য শৃঙ্খলের মধ্যে, তো সেটা ক্রম অনুযায়ী এখানে সাজাতে বলছে। তাহলে সাজাতে গেলে প্রথমে কোনটা হবে গো? প্রথমে যে উৎপাদক অর্থাৎ এইটা হবে, সবুজ উদ্ভিদটা হবে 1 নাম্বার। তারপরে একে কে খাচ্ছে? একে খাচ্ছে তোমার ফড়িং, তাহলে এটা হবে তোমার 2 নাম্বার। ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ, তাহলে এই 2 নাম্বার এইটা হবে তোমার 3 নাম্বার। এবারে ব্যাংকে কে খাচ্ছে? ব্যাংকে খাচ্ছে তোমার সাপ, তাহলে 1 নাম্বারটা হচ্ছে তোমার 4 নাম্বার। আর 5 নাম্বার যেটা আছে ময়ূর, এটা কিন্তু 5 নাম্বারেই থাকবে। তাহলে এই হচ্ছে এর তোমার ক্রম অনুসারে। তাহলে এর সঙ্গে সঙ্গে দেখো আমরা 15টা প্রশ্নের উত্তর দিলাম, তার মানে আমাদের ফার্স্ট পার্টটা বা পার্ট এ শেষ হলো। এরপর আমাদেরকে পার্ট বি এর উত্তর দিতে হবে। পার্ট বি কত নাম্বার দিতে হবে? 10 নাম্বার। বুঝতে পেরেছো? আমাদের যে স্ট্রাকচারটা দেখালাম সেখান থেকে এই 10 নাম্বারটা কিসের উপরে থাকবে? এই 10 নাম্বারটা থাকছে তোমার মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফির উপরে, জনসংখ্যা এবং জনবসতি থেকে প্রশ্ন এখানে থাকবে। তাহলে দেখো জনসংখ্যা জনবসতি থেকে কীরকম প্রশ্ন থাকছে? কোন প্রজনন বৃদ্ধির জন্য কোনটি প্রজনন বৃদ্ধির জন্য দায়ী? বাল্যবিবাহ। এখানে যতগুলো দেওয়া আছে তার মধ্যে বাল্যবিবাহটাই হবে উত্তর। শহর থেকে শহরে প্রব্রজন ঘটে মূলত ড্যাশ দেশসমূহে, উন্নত দেশসমূহে। তারপর দেখো বিবৃতি বলছে কাম্য জনসংখ্যা অবস্থায় সম্পদের সুষম ব্যবহার সম্ভব হয়। কারণ বিবৃতি দিচ্ছে কি কাম্য জনসংখ্যা থেকে মানুষ জমি অনুপাত সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে দেখো এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে সত্য। তাহলে এ সত্য, বি মিথ্যা, এটাই হবে উত্তর। এবার দেখো ডায়াগ্রাম বেস দিয়েছে, মানে বলছে নিচের চিত্র থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো। অর্থাৎ এখানে যে 2 3 1 2 2 3 যে দিয়েছে, এটা কোনটাকে নির্দেশ করছে? 1 নাম্বার হচ্ছে জনাকীর্ণতা, 2 নাম্বার হচ্ছে জনস্বল্পতা এবং 3 নাম্বার হচ্ছে কাম্য জনসংখ্যা। অর্থাৎ এই ডি নাম্বার যেটা আছে এটা হবে উত্তর। এরপর দেখো আছে বলছে জনবসতির ঘনত্বের ভিত্তিতে দেশগুলিকে সাজাও। অর্থাৎ জনঘনত্ব কোনটাতে বেশি কোনটাতে কম, সেই বেসিসে আর কি, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সাজাতে বলছে। তো স্বাভাবিকভাবেই ভারত হচ্ছে সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ দেশ, যার জন্য ভারতকে 1 নম্বরে রাখতে হবে। 2 নম্বর থাকছে তোমার ইরাক, ঠিক আছে, ইরাক যেটা 4 নম্বরে আছে। 3 নম্বরে থাকছে 3 নম্বর দক্ষিণ আফ্রিকা, 4 নম্বরে থাকছে 2 নম্বর আলাস্কা। দেখো ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রির দিকে তোমাকে এগোতে হবে, এটাই হচ্ছে কথা। পতিত জমিতে গড়ে ওঠে ড্যাশ বসতি, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। আসানসোল একটি কি শহর? খনিজ উত্তোলক শহর। অর্থাৎ কয়লার উপরে বেশ করে যেহেতু এই শহর গড়ে উঠেছে, তাই এটা হচ্ছে খনিজ উত্তোলক শহর। এবার দেখো বিবৃতি দিয়েছে পরিবেশ দূষণ গ্রামীণ বসতির সমস্যা। মরশুমি বেকারত্ব গ্রামীণ এবং পৌর উভয় এলাকাতেই লক্ষণীয়। এখানে কিন্তু দুটোই কিন্তু মিথ্যা, কেননা পরিবেশ দূষণটা শহর অঞ্চলে বেশি হয়, আর মরশুমি বেকারত্বটা গ্রামীণ এবং পৌর উভয় এলাকাতে দেখা যায় না, গ্রামীণটাতেই তোমার বেশি দেখা যায়, যেহেতু একটা মরশুমেই কিন্তু চাষবাসটা হয়ে থাকে। তারপর দেখো এখানে ম্যাচিং দিয়েছে, পার্বত্য এলাকাতে কোন বসতি দেখতে পাওয়া যায়? সমোন্নতি রেখা বরাবর বসতি, অর্থাৎ স্টেপ অনুযায়ী সম উন্নতি সম উচ্চতা সম্পন্ন রেখাগুলো বসতিগুলো দেখতে পাওয়া যায়। নদীর তীরে কী প্রকৃতির বসতি দেখা যায়? রৈখিক বসতি। নদীর তীরে রাস্তার ধারে রৈখিক প্রকৃতির বসতি দেখা যায়। মরু অঞ্চলে কী প্রকৃতির বসতি দেখা যায়? আর্দ্র বিন্দু বসতি, অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি মরুদ্যান থাকে বা জলের উৎস থাকে, তাহলে সেখানে কিন্তু জনবসতি মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর বন্যা প্রবণ এলাকাতে কী বসতি দেখতে পাওয়া যায়? শুষ্ক সিক্ত বসতি, চারিদিকে জল, মাঝখানে যদি কোনো শুষ্ক জায়গা বা শুকনো জায়গা দেখা যায় তখন। তাহলে দেখো আমরা 10টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপর 25টা হয়েছে, অর্থাৎ 15টা হয়েছিল এ পার্টে, বি পার্টে 10টা, তোমার 25টা হলো। এরপর সি পার্ট আছে, এখানেও কিন্তু 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। কোনটার উপরে থাকবে? ভারতের ভূগোল, অর্থাৎ রিজিওনাল জিওগ্রাফির উপরে, ভারতের খনিজ সম্পদ, ভারতের পরিবহন যোগাযোগ, ভারতের জলসম্পদ, ভারতের বাণিজ্য অর্থনীতি, কৃষিকাজ, এগুলোর উপরে তোমার থাকবে তোমার 10 নাম্বার। তাহলে 10 নাম্বারের 10টা প্রশ্ন, অর্থাৎ 25টা হলো, আর 10টা মানে 35টা প্রশ্ন হবে টোটাল। তাহলে 26 নাম্বার কী দিয়েছে? 2011 আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে তোমার বিহার, 2011 অনুসারে। বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো যাই হোক 2011 হচ্ছে শেষ আদমশুমারি। এরপর দেখো 27 নম্বর দিয়েছে ভারতের দীর্ঘতম খাল কোনটা? ইন্দিরা গান্ধী খাল, সব থেকে বড় খাল। ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ জাতীয়, বিটুমিনাস জাতীয়, অর্থাৎ অ্যান্থ্রাসাইট বিটুমিনাস, দ্বিতীয় শ্রেণীর কয়লাটা আমাদের ভারতে বেশি পাওয়া যায়। এরপর দেখো বিবৃতি দিয়েছে তামা বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণে ব্যবহৃত হয়। বিবৃতি কি দিয়েছে? বলছে পাইরুলোসাইট হলো তামার আকরিক। এখানে এ সত্য, বিটা কিন্তু মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা। পৃথিবীর বৃহত্তম চা গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? জোরহাটে অবস্থিত।
নেক্সট বলছে নিম্নলিখিত তথ্যগুলি সঠিক ক্রম অনুসারে সাজাতে বলছে, অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে কোনটার পর কোনটা হবে। তাহলে সব থেকে আগে যেটা হবে সেটা হচ্ছে 3 নম্বরের, মহানগরগুলির পশ্চাৎভূমি অঞ্চলে কিছু দুগ্ধ উৎপাদন করা হয়। মানে তোমার খাটাল তোমার দেখবে মহানগরগুলির পশ্চাৎভূমি অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়, গোয়ালারা ওখানে গরু মোষ এগুলোকে পালন করে এবং শহরে দুধের তোমার যোগান দিয়ে থাকে। এরপরে কি আছে 2 নম্বর হচ্ছে 4 নম্বর, বড় নগরগুলি থেকে পার্শ্ববর্তী শহরে দুধ উৎপাদন ছড়িয়ে পড়ে। 3 নম্বরে কোনটা হবে, এই 2 নম্বরটা, সমবায় পরিকাঠামো ব্যবস্থা এবং বাজার সম্প্রসারণের দিকে নজর দেওয়া হয়। আর সব শেষে হবে তোমার এটা 4 নাম্বার, ভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদক দেশে পরিণত হয়। এরপর দেখো 32 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, এটা হচ্ছে সব থেকে বড় জাতীয় সড়ক। তারপর দেখা যাচ্ছে ভারতের গণযোগাযোগ মাধ্যমগুলি হলো রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম। দেশের প্রত্যন্ত এলাকাতেও বার্তা পৌঁছানোর জন্য কোন মাধ্যমটি অধিক প্রচলিত, সেটা হচ্ছে রেডিও। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেখানে যোগাযোগ ব্যবস্থা বা ঠিকমতো টেলিভিশন কানেকশান পৌঁছায় না বা দুর্বল প্রকৃতির যোগাযোগ, সেখানে কিন্তু রেডিওর মাধ্যমে কিন্তু খবর পৌঁছানো যেতে পারে। তারপর দেখা আছে কোন কৃষিজ পণ্য ভারত বিদেশে রপ্তানি করে, তুলোটা কিন্তু রপ্তানি করে থাকে। তারপর দেখো বলছে বিবৃতি দিয়েছে ভারত বিদেশ থেকে প্রচুর পরিমাণে ভোগ্য পণ্য আমদানি করে। ঠিক আছে, কারণ কি বলছে, জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এর অন্যতম কারণ। তাহলে দেখো বিবৃতি এ ও কারণ আর উভয় ঠিক এবং কারণ আর বিবৃতি এ এর যথাযথ ব্যাখ্যা দেয়। তাহলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তো আমি দেখো এই যে টাইপটা আছে, এই টাইপটা তোমার এই অজিত কুমার শীলের বই থেকে তোমাদের বোঝালাম। তো এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এই স্ট্রাকচারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা কিন্তু তোমাদের সুবিধা হবে। এরপরে দেখো আমি পরবর্তী যেটা আলোচনা করব সেটা তোমার এই সাঁতরার যে বই আছে, সাঁতরা পাবলিকেশনে প্রামাণিক এবং মৈত্র, এখানে যে তোমার তা দেওয়া আছে সেটা আমি সম্পর্কে আলোচনা করছি। তো দেখো প্রথমে এখানে তোমার টাইম যেটা আছে 1 ঘন্টা 15 মিনিট সময় থাকবে, এটা বলা হয়নি প্রথম ইয়াতে। 1 ঘন্টা 15 মিনিট তোমার কিন্তু সময় পরীক্ষার সময় তোমরা পাবে 35টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে এবার দেখো এখানে পার্ট এতে, তাহলে পার্ট এ আমাদের কোথা থেকে প্রশ্ন আসবে, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ মানে ফিজিক্যাল জিওগ্রাফি, এখান থেকে আসছে তোমার 15 নাম্বার। তাহলে 1 নাম্বার কি, প্যানজিয়ার ভাঙন শুরু হয় কোন যুগে, ট্রিয়াসিক যুগে। দক্ষিণ ইউরোপের আল্পস এবং উত্তর আমেরিকার অ্যাটলাস পর্বতের আল্পীয় ভাঁজের সদৃশ মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের সপক্ষে যে ধরনের প্রমাণের একটি উদাহরণ সেটা হচ্ছে ভূতাত্ত্বিক প্রমাণ। হ্যাঁ, তারপর দেখো এখানে যে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এখানে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে তোমার ওই চুনাপাথরযুক্ত অঞ্চলে যে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট সেগুলো দিয়েছে, তো এটার উপরে বেস করে দেখো প্রশ্ন দিয়েছে চুনাপাথর গহ্বরের নিম্নলিখিত যে ভূমিরূপটি গঠিত হয় সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। এখানে বাকি যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমার ল্যাপিস, সিঙ্কহোল, পোলজে, এগুলো কিন্তু চুনাপাথর গঠিত অঞ্চলে হয়, কিন্তু চুনাপাথর গহ্বরের মধ্যে এই স্ট্যালাগমাইটটাই কিন্তু তোমার দেখতে পাওয়া যায়। এরপর দেখো আছে চিত্রে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো, অর্থাৎ এটা যেটা আছে এটা কি ভূমিরূপ, টার্ন আছে, প্যাটার্ন অফ ভার্ব আছে, হিন্দনী আছে, ভূমিকা রেখা আছে, তাহলে টার্নটা হবে তোমার উত্তর। নেক্সট আছে পুঞ্জিত স্থানান্তরের প্রধান কারণ কি, অভিকর্ষজ, তোমার মাধ্যাকর্ষণই হচ্ছে তোমার পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ। এরপর 7 নম্বরে দেখো আছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, অর্থাৎ পর্বতের অনুপাত ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়, পর্বতের অনুপাত ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামায় উষ্ণতা এবং জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে দুটি বিবৃতি সঠিক, আর মানে আর নাম্বার বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। এবার দেখো আর্দ্র তাপ বিষুব উষ্ণতা হ্রাস হার ওয়েট অ্যাডিব্যাটিক ল্যাপস রেট হলো 4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটার বা 1000 মিটারে। ঠিক আছে, এটাই হবে উত্তর। তারপর দেখো শীতল ভূমিভাগের ওপর দিয়ে উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহিত হলে বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যে ধরনের কুয়াশা সৃষ্টি করে সেটা হচ্ছে তোমার অ্যাডভেকশনজনিত কুয়াশা, এটাই হবে উত্তর। নেক্সট দেখো হচ্ছে সমুদ্র জলে নিমজ্জিত মহাদেশের বর্ধিত ক্রম ঢালু অংশ যে নামে পরিচিত, মহীসোপান। হ্যাঁ, তারপর দেখো আছে বিবৃতি দিয়েছে যে দক্ষিণ গোলার্ধের সমুদ্রের জলরাশি উত্তর গোলার্ধের থেকে কম উষ্ণ হয়। বিবৃতি বলছে যে সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্র জলের উষ্ণতার ব্যস্তানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায়। দুটি বিবৃতি কিন্তু সঠিক, এটা হবে উত্তর। তারপর দেখো 12 নম্বরে রয়েছে সমুদ্র জলে দ্রবীভূত লবণসমূহের মধ্যে সর্বাধিক পরিমাণ কি থাকে, NaCl বা আমাদের খাদ্য লবণ যেটা, সেটাই কিন্তু সব থেকে বেশি পরিমাণ থাকে। আমরা আমাদের খাদ্য লবণ এখান থেকেই সমুদ্র জল থেকেই যার জন্য গ্রহণ করতে পারি। এবার দেখো দুটোকে ম্যাচ করতে বলেছে,
তো খনিজ তেল কোথায় পাওয়া যায়? মহীসোপান অঞ্চলে, সমুদ্রের যে মহীসোপান অঞ্চল আছে এখান থেকে কিন্তু খনিজ তেল পাওয়া যায়। বি নাম্বার হচ্ছে তোমার ফেরোম্যাঙ্গানিজ নডিউলস, এটা কোথায় দেখতে পাওয়া যায়? তোমার গভীর সমুদ্রে দেখতে পাওয়া যায়। ওটেকটা কি? ওটেকটা হচ্ছে তোমার জি ক্লাউড, হ্যাঁ। আর সিন্ধু কর্দ যেটা আছে সেটা হলো তোমার ফোরামিনিফেরা। 3 নাম্বার ফোরামিনিফেরাটা কিন্তু তোমার সিন্ধু কর্দেই দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল তোমার আমাদের 13টা প্রশ্ন। এবার দেখো 14 নাম্বার, আমাদের টোটাল 15টা প্রশ্ন করতে হবে ইউনিট পার্ট 1-এ, পার্ট এতে। এবার দেখো বিবৃতি দিয়েছে খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরে থাকে উৎপাদক। বিবৃতি কি? খাদকরা শুধুমাত্র সরল খাদ্য গ্রহণ করে। এখানে দেখো শুধুমাত্র বিবৃতি এ, এটা সঠিক, কিন্তু এটা কিন্তু ভুল। 15 নম্বর কি দিয়েছে? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন অর্নস্ট হেকেল। তাহলে দেখো এখানে হেকেল দেওয়া আছে, এটাই হবে উত্তর। তাহলে আমরা 15টা প্রশ্নের উত্তর দিলাম, 15 × 1 = 15 নাম্বার। এবারে বি পার্ট যেটা আছে এখানে তোমরা 10 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এটা থাকবে তোমার হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল থেকে। তাহলে দেখো হিউম্যান জিওগ্রাফি মানে এখানে তোমার জনসংখ্যা আর জনবসতি, এই দুটোর উপরে প্রশ্ন থাকবে 10 নাম্বার। কোনো দেশ বা অঞ্চলে প্রতি বছর প্রতি হাজার জনপ্রতি যতজন লোক মারা যায় তাকে কি বলা হয়? স্থূল মৃত্যু হার। এবার দেখো কোনো অঞ্চলে জনসংখ্যার বন্টনগত তারতম্যের সূচক কি? সূচক হচ্ছে তোমার জনঘনত্ব। নেক্সট হচ্ছে উন্নত দেশের ক্ষেত্রে যেটি ব্রেন গেন মানে তারা বুদ্ধিটাকে গেন করে নেয়, হ্যাঁ, উন্নয়নশীল দেশ থেকে নিজেরা গেন করে নেয়, সেই ব্রেন গেন, সেটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কি? ব্রেন ড্রেন, অর্থাৎ এখান থেকে ড্রেন হয়ে যায়, ওইখানে গিয়ে গেন হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ যেটা উন্নত দেশের গেন সেটা উন্নয়নশীল দেশের ড্রেন, এই হলো কথা। এরপর দেখো কোনো দেশ বা অঞ্চলের প্রাপ্ত সম্পদের সাপেক্ষে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় জনাকীর্ণতা। নেক্সট দেখো জনবিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যার যে ধরনের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে স্থিতাবস্থা কিন্তু লক্ষ্য করা যায়। এরপর 21 নম্বর দেখো বলছে পৃথিবীর স্থায়ী বাসযোগ্য অঞ্চল নামে পরিচিত কোনটা? একুমেন, হ্যাঁ, একুমেনটা তোমার স্থায়ী বাসযোগ্য অঞ্চল হিসেবে পরিচিত, এখান থেকে গ্রামের সৃষ্টি হয়। তারপর দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে আয়তনগতভাবে জনবসতির সঠিক শ্রেণীবিভাগ কোনটি? এটা হ্যামলেট, গ্রাম, শহর, নগর, এই হচ্ছে তোমার সঠিক ইয়ে। এরপর দেখো মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন কে গো? গটম্যান প্রথম মেগালোপলিস শব্দটি ব্যবহার করেন। সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর, হ্যাঁ, সবুজ গ্রাম যেগুলো, অর্থাৎ সেখানে পলিউশন কম, পুরোপুরি জঙ্গলের উপরে বেস করে তারা থাকছে। এবার দেখো নিম্নলিখিত যে সমস্যাটি পৌরবসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় সেটা হচ্ছে পরিবহন দুর্বল পরিবহন ব্যবস্থা। বাকি যেগুলো আছে জীবনযাত্রার উচ্চমান, বায়ু দূষণ, যানজট, এগুলো সবই কিন্তু তোমার শহরে লক্ষ্য করা যায়। তাহলে এটা গেল আমাদের হিউম্যান জিওগ্রাফির ওপরে 10 নম্বর হলো। এরপর দেখো আমাদের যেটা বাকি আছে পার্ট সি, এখানে থাকছে তোমার রিজিওনাল জিওগ্রাফি, মানে ভারতের যে সম্পদ, ভারতের ভূপ্রকৃতি, এগুলোর উপরে বেস করে তোমাদের এখানে 10 নম্বর থাকবে। জনসংখ্যা, জলসম্পদ, খনিজ সম্পদ, কৃষিজ কাজ, পরিবহন, যোগাযোগ এবং বাণিজ্য অর্থনীতির উপরে 10 নম্বর প্রশ্ন এখানে তোমাদের দেওয়া থাকবে। তা দেখো কি বলছে, নিম্নলিখিত যে রাজ্যটি ভারতের অতি নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে উড়িষ্যা। অতি নিবিড়ের মধ্যে পশ্চিমবঙ্গ আর বিহার পড়বে, কিন্তু উড়িষ্যাটা এখনও পর্যন্ত পড়েনি। নেক্সট হচ্ছে ভারতের যে পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয় সেটা হচ্ছে নলকূপের সাহায্যে। তারপর দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করা বলছে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, কারণ কি? জল পরিবহন বিশ্বের প্রাচীনতম পরিবহনের মাধ্যম। দেখো এখানে দুটি বিবৃতি সঠিক, কিন্তু 8 নাম্বার বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এইটার ব্যাখ্যা হিসাবে এটাকে কিন্তু ব্যবহার করা যায় না। নেক্সট বলছে দেশের অভ্যন্তরে পণ্য সামগ্রীর আদান প্রদান যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য। এরপর 30 নম্বরে বলছে উভয় স্তম্ভের সহ সম্পর্ক নির্ধারণ করো। তাহলে দেখো হেমাটাইট লোহাটা কি হয়? 3 নম্বরে বড়বিল কৈরা উপত্যকাতে পাওয়া যায়। তারপর দেখো তামা যেটা আছে, তামাটা হবে তোমার মেসাবনিতে পাওয়া যায়। বক্সাইড যেটা আছে সি নাম্বার, এটা তোমার কার্জন উপত্যকাতে পাওয়া যায়। আর অভ্র যেটা, এটা গিরিডিতে তোমার পাওয়া যায়। এরপর দেখো যেটা আছে একটি কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত মোট কৃষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ক যেটা নামে পরিচিত সেটা হচ্ছে তোমার শস্য সমন্বয়। তারপরে ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট রয়েছে যে শহরে সেটা হচ্ছে তোমার ব্যারাকপুরে আছে। এরপর 32 হলো। এরপর দেখো 33 নম্বরে দিয়েছে
মানচিত্র এ স্থানটি অসম রাজ্যের যে খনিজ তেল উত্তোলককে কেন্দ্র করেছে। দেখো এইখানে এই যে তোমার দিয়েছে, এটা কোনটি? ডিগবয়। ঠিক আছে, ডিগবয় হবে এর উত্তর, এখানে যেটা দেওয়া আছে। এরপর দেখো বলেছে মানচিত্রে বি। দেখো তাহলে বি বলতে এইখানে যেটা চিহ্নিত করা হয়েছে এটা কোনটাকে নির্দেশ করছে গো? এটা নেল্লোরকে নির্দেশ করছে। এবার রেটুন শব্দটি যে শস্যের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে তোমার ইক্ষু। ঠিক আছে, ইক্ষুর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এটা গেল আমাদের একটা প্রশ্নপত্রের ধরন বা স্যাম্পল প্রশ্ন। এরপর দেখো আরেকটা আমি প্রশ্নপত্র যেটা রায়ান মার্টিন থেকে দেওয়া হয়েছে। দেখো রায়ান মার্টিন 60 এখানে তো অনেক বেশি দেওয়া আছে। তো দেখো এখানে প্রথমে সেট 1, যেটা তোমার আমি বারবার বলছি সেট 1 থাকছে তোমার ওই ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, এখানে 15 নাম্বার থাকবে। তাহলে দেখো মেসোসরাস হলো তোমার কি জাতীয় প্রাণী? মেসোসরাস হচ্ছে তোমার ওই, তাহলে এটা হচ্ছে তোমার উত্তর হচ্ছে বি। মেসোসরাস হলো ক্ষুদ্রাকার কুমির জাতীয় প্রাণীর জীবাশ্ম। তারপর দেখো দক্ষিণ আফ্রিকার কারু পর্বতমালার সঙ্গে ব্রাজিলের কোন পর্বতের সদৃশ্য লক্ষ্য করা যায় গো? এটা হবে ডি উত্তর, সেটা হচ্ছে তোমার স্যান্টা ক্যাটরিনা। এরপর দেখো অল্টো কিউমুলাস হলো কোন প্রকৃতির মেঘ? অল্টো কিউমুলাস হচ্ছে, দেখো এখানে যেটা দেওয়া আছে এখানে বিটা হবে উত্তর, মাঝারি প্রকৃতির মেঘ। তারপর সাধারণত মহিষোপনের গভীরতা ধরা হয় কত? মহিষোপনের গভীরতা ধরা হয় 200 মিটার। নেক্সট দেখো আছে জেলিফ্ল্যাকশন কথাটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেন তোমার এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে হবে তোমার বাউলিকটা হবে উত্তর। নেক্সট দেখো আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হাতল ছাড়া চেয়ারের মতো দেখতে ভূমিরূপ কোনটা গো? তাহলে এখানে দেখো করিটা হবে উত্তর, এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে করিটা হবে উত্তর। নেক্সট দেখো আটলান্টিক মহাসাগরে অবস্থিত সমুদ্র খাতটি হলো, আটলান্টিক মহাসাগর দেখো এইখানে যে খাতগুলো দেওয়া আছে তার মধ্যে এই রোমানসন খাত যেটা, এটা হবে তোমার আটলান্টিক মহাসাগরের খাত। এবার দেখো 90 পূর্ব শৈলশিরা অবস্থিত ড্যাশ মহাসাগরে, কোন মহাসাগরে? এই সি নাম্বার, ভারত মহাসাগরে অবস্থিত। এবার দেখো এখানে স্তম্ভ মেলাতে বলছে, এই যে এখানে স্তম্ভটা দেওয়া আছে, এখানে তোমার এই এ নাম্বার ব্যাকটেরিয়া যেটা আছে সেটা হবে তোমার অনুখাদক, বাঘ যেটা আছে এটা হবে তোমার বৃহৎ খাদক। তারপর দেখো সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, আর হরিণ যেটা এটা হবে অনুখাদক। তাহলে এটা হচ্ছে তোমার ম্যাচিং। এরপর দেখো সত্য মিথ্যা 10 নম্বরে দিয়েছে। তো সত্য মিথ্যার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার 10 নম্বরে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার প্যানজিয়া বেষ্টিত একক বৃহৎ জলভাগকে বলা হতো প্যান্থালাসা, এটা ট্রু। ঠিক আছে, এরপর দেখো সাইনোথাস হলো এক ধরনের উদ্ভিদের জীবাশ্ম, এটা ফলস। ঠিক আছে, এটা উদ্ভিদের জীবাশ্ম নয়। ওয়েগনার 1922 সালে পরিমার্জিতভাবে মহিষঞ্চরণ মতবাদটি প্রকাশ করেন, এটা কিন্তু ট্রু। 1911 সালে আসার পরে 1922 সালে উনি কিন্তু সেটাকে পরিমার্জিত করে প্রকাশ করেন। এরপর দেখো এখানে বলছে প্রশান্ত মহাসাগর সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক? এখানে দেখো প্রত্যেকটা বিবৃতি দেওয়া আছে, কোনটা সঠিক এবং কোনটা বেঠিক সেটা কিন্তু এখানে তোমাকে বলতে হবে। তো যাই হোক দেখো এখানে 1 নাম্বার কি, এটি পৃথিবীর বৃহত্তম কিন্তু গভীরতম মহাসাগর নয়। প্রশান্ত মহাসাগর বৃহত্তম কিন্তু গভীরতম নয়, হ্যাঁ সঠিক। ঠিক আছে, বৃহত্তম কিন্তু গভীরতম নয়। তারপরে দেখো ফিজি বেসিন এই মহাসাগরে অবস্থিত, এটাও কিন্তু ঠিক, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 3 নাম্বার কি, এই মহাসাগরের দক্ষিণে মিটিওটিক ডেপথ অবস্থিত, এটাও ঠিক। ঠিক আছে, এবার দেখো এই অস্ট্রেলিয়া দ্বীপপুঞ্জ হলো মহাসাগরের বৃহত্তম দ্বীপ, না এটা কিন্তু সঠিক নয়, এটা সব থেকে বড় হচ্ছে গ্রিনল্যান্ড। হ্যাঁ, এরপর দেখো আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জীববৈচিত্র্য এক উল্লেখযোগ্য নিদর্শন, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কোনটা হবে? সেটা হচ্ছে তোমার এই এ, এবং কারণ কি বলছে যে সুন্দরবনে অসংখ্য প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ সহ নানা ধরনের পশু পাখি খাদ্যের সম্পর্কে আবদ্ধ থেকে জীববৈচিত্র্য জীবমণ্ডল গড়ে তুলেছে। এখানে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। এরপর 13 নম্বর দিয়েছে দেখো পরিমাণের ভিত্তিতে সমুদ্র জলে প্রাপ্ত লবণগুলিকে অধক্রমে সাজাও, অর্থাৎ সব থেকে বেশির পরে সব থেকে কম কোন লবণটা পাওয়া যায় সেটা তোমার এখানে দিতে হবে। তো এখানে দেখো সব থেকে বেশি থাকে তোমার NaCl বা খাদ্য লবণ যেটাকে বলছে সোডিয়াম ক্লোরাইড, এটা অর্থাৎ 2 নাম্বারটা হবে 1 নাম্বার। তারপরে হচ্ছে তোমার 3 নাম্বার যেটা, এটা হবে 2 নাম্বার ম্যাগনেসিয়াম সালফেট। তারপরে 3 নাম্বার হবে তোমার 1 নাম্বার ক্যালসিয়াম সালফেট, আর সব থেকে কম পরিমাণ থাকে তোমার পটাশিয়াম সালফেট। ঠিক আছে, এরপর দেখো নিচের কোন প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়, কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? কৃষিজমি, বনভূমি, তৃণভূমি, মরুভূমি। তাহলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে কৃষি জমিটা কিন্তু তোমার হবে উত্তর, কারণ এটা প্রাকৃতিক নয়, এটা মানুষ কিন্তু সৃষ্টি করে। এরপর দেখো 15 নাম্বার হচ্ছে উপত্রের চিত্রের স্থানগুলিকে শনাক্ত করো, অর্থাৎ এই যে তোমার ফাঁকা দেওয়া আছে 1, 2, 3টে দেওয়া আছে, এই 3টের
মধ্যে কোনটা হবে, সেটা হবে দেখো 1 নাম্বার যেটা আছে পার্শ্বগ্রাম রেখা, অর্থাৎ এখানে 1 নাম্বার এটা দেওয়া রয়েছে, এটা পার্শ্বগ্রাম রেখাকে নির্দেশ করছে। 2 নাম্বার যেটা দিয়েছে দেখো এই জায়গাতে 2 নাম্বার দিয়েছে, 2 নাম্বার হচ্ছে ভূমিগ্রাম রেখা, আর 3 নাম্বার হচ্ছে মধ্যগ্রাম রেখা। যে 3 নাম্বারটা দেওয়া আছে এটা মধ্যগ্রাম রেখাকে নির্দেশ করছে। 16 নম্বর হচ্ছে জনসংখ্যার বিচারে চতুর্থ স্থান অধিকারী দেশ কোনটা। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে চতুর্থ স্থান অধিকারী দেশ হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। ঠিক আছে, মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে কি বলা হয়? মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণের অনুপাতকে বলা হয় তোমার জনঘনত্ব। তারপর দেখো নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটির জনঘনত্ব 100 জনের বেশি, সেটা হবে তোমার মায়ানমারের ইরাবতী নদী উপত্যকা। নেক্সট দেখো আছে উত্তর ভারতের গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যে বসতি দেখতে পাওয়া যায় কোন প্রকৃতির গো। এখানে যে 4টে দেওয়া আছে তার মধ্যে এই নিহারিকা আকৃতির জনবসতিটা হবে উত্তর। তারপর দেখো অশ্বক্ষাকৃতির বসতির প্রকৃষ্ট উদাহরণ পরিলক্ষিত হয়। এখানে যে তোমার নদীগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা হবে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে। এরপর দেখো স্তম্ভ মেলাতে বলছে, অর্থাৎ এখানে যে স্তম্ভটা দেওয়া আছে ডানের সঙ্গে বামের, সেই ডান এবং বামের যদি আমরা মেলাতে যাই তাহলে এ নাম্বার ওসিয়ানিয়া যেটা আছে, 1 নাম্বার যেটা আছে ওসিয়ানিয়াটা হবে তোমার এই 4 নাম্বার ষষ্ঠ স্থানে। বি যেটা আছে আফ্রিকা, এটা হবে দ্বিতীয় স্থানে। এশিয়া যেটা আছে সি নাম্বার, এটা হবে প্রথম স্থানে। ইউরোপ যেটা আছে তৃতীয় স্থানে। তাহলে এটাই হবে তোমার উত্তর। জনসংখ্যার ভিত্তিতে এটাকে তোমার জন্য সাজায়, তাহলে এইভাবেই আমাদের সাজবে। তাহলে এটা গেল তোমার আমাদের দুটো, আর একটা হলে বি পার্টটা কমপ্লিট হয়ে যাবে সেট 1-এর মধ্যে। এবার দেখো এখানে বলছে স্ক্যান্ডিনেভিয়ার উত্তরভাগে জনঘনত্ব কম হওয়ার কারণটা কি। কম হওয়ার কারণ হচ্ছে তোমার এইটা অত্যধিক শীতলতা, যার জন্য তোমার কম হয়। এবার 23 নম্বর দেখো দিয়েছে নিচের কোনটি স্থায়িত্বের ভিত্তিতে পরিব্রাজনের অন্তর্গত নয়। স্থায়িত্বের ভিত্তিতে পরিব্রাজনের অন্তর্গত নয় যেটা, সেটা হচ্ছে সামাজিক পরিব্রাজন। 24 নম্বর কোনটি নিচের কোনটি শিক্ষাকেন্দ্রিক শহরের অন্তর্গত নয়। দেখো এখানে শান্তিনিকেতন, কেমব্রিজ, অক্সফোর্ড যেগুলোই দিয়েছে এগুলো কিন্তু প্রায় সবগুলোই তোমার হচ্ছে আমাদের এখানে সি বারাণসী যেটা আছে এটা ধর্মকেন্দ্রিক শহর, বুঝতে পেরেছো, যে জন্য এটাকে তোমার উত্তর দিতে হবে। 25 নম্বর বলছে এটি একটি পরিমাপক পদ্ধতি যেখানে 30 থেকে 35 বছরের নারীরা যতজন শিশুর জন্ম দিয়েছে এবং 30 থেকে 35 বছরের সন্তান ধারণের সক্ষম নারীর সংখ্যা অনুপাতকে প্রতি 1000 জনের এককে প্রকাশ করা হয় কোন পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানে তোমার এই সি যেটা আছে বয়স নির্দিষ্ট প্রব্রজন। তাহলে দেখো এতদূর পর্যন্ত 25টা প্রশ্নের উত্তর দিলাম, মানে আমাদের কিন্তু ওই মানবীয় ভূগোল পর্যন্ত শেষ হয়ে গেল, জনসংখ্যা জনবসতি পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেল। এরপরে যে 10 নম্বর আছে অর্থাৎ 26 থেকে 35 পর্যন্ত এটা তোমার হবে তোমার ভারতের ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফির উপরে থাকবে। তাহলে দেখো নিচের কোনটি তারযুক্ত যোগাযোগ ব্যবস্থার সম্পর্কিত নয়। নিচের কোনটি তারযুক্ত যোগাযোগ সম্পর্কিত নয়। দেখো ডাক যোগাযোগ, এটার সঙ্গে কিন্তু কোনো তার যোগাযোগ নেই। হীরক চতুর্ভুজ যে ধরনের পরিবহনের মাধ্যম, হীরক চতুর্ভুজ রেলপথ, এটা বর্তমান সরকারের একটা প্রজেক্ট। তারপর দেখো 28 নম্বর আন্তর্জাতিক বাণিজ্যের শ্রেণীবিভাগ কোনটা গো। আন্তর্জাতিক বাণিজ্যের শ্রেণীবিভাগ হচ্ছে তোমার পুনঃরপ্তানি বাণিজ্য। এবারে ঘাটতি বাণিজ্যের অন্যতম কারণ কি। ঘাটতি বাণিজ্যের অন্যতম কারণ হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি। তারপর দেখো আছে মাটির আর্দ্রতা ধরে রাখতে খড় আগাছা বিছিয়ে মাটিকে আর্দ্র রাখার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কী নামে পরিচিত, মালচিং পদ্ধতি নামে পরিচিত। ড্যাশ রাজ্যের ম্যাঙ্গানিজের সঞ্চয় সব থেকে বেশি, তাহলে কোন রাজ্যের ম্যাঙ্গানিজের সঞ্চয় সব থেকে বেশি, উড়িষ্যা। তারপর দেখো এখানে 32 নম্বর যেটা দেওয়া আছে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে এখানে কোনটি সঠিক, একটাই সঠিক আছে, সেটা মানে তোমার এখানে ডি নাম্বার যেটা আছে সব কটি সঠিক, এটাই হবে উত্তর। যে পুকুর এবং জলসেচের ব্যবস্থায় প্রথম তামিলনাড়ু, জলসেচের মাধ্যমে বিহার উত্তরপ্রদেশে রবি শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কংক্রিটের তৈরি ভূব্যবস্থা নালাকে বলে একই ডাট। তাহলে এই হচ্ছে তোমার উত্তর। এরপর দেখো 33 নম্বরে যেটা দেওয়া আছে, 33 নম্বরে যে উত্তর এখানে একটা আছে ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি এই সকল রাজ্যে জনঘনত্ব অত্যন্ত বেশি। কারণটা কি, কৃষিকাজের সুযোগ, শিল্প, ব্যবসা বাণিজ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জনঘনত্ব বেশি হয়। এখানে এ এবং আর উভয়ই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা এটা তোমাদের লিখতে হবে। এরপর দেখো 34 নম্বর আছে উত্তর ভারতের পুকুর জলাশয়ের তুলনায় নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত। কারণটা কি, অপরিবেশ শিলাস্তরের উপস্থিতি, তরঙ্গায়িত ভূমিভাগ, অধ্যুষিত অঞ্চলে পুকুর বা জলাশয়ের মাধ্যমে সেচ ব্যবস্থা সুবিধাজনক। তাহলে এখানে কি হবে, এখানে এই যে তোমার ডিটা যেটা আছে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এই ব্যাখ্যাটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা হিসাবে নয়, দুটোই সঠিক।
এবার 35 নম্বর দিয়েছে, দেখো পাশের চিত্রে কোন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গো, এখানে যে দেখা এটা সোলার বিদ্যুৎ, তাই না? তাহলে সৌর বিদ্যুৎটা হবে তোমার উত্তর। তাহলে দেখো আমি তোমাদের সঙ্গে 3টে মডেল প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম তোমাদের সেমিস্টারের, 3rd সেমিস্টারে। তো আমি আশা করছি এটা আলোচনা থেকে তোমরা অনেকটাই পরীক্ষার সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার হবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।